কিন্তু তার বিনিময়ে তোমাকে দিয়ে দাও প্লিজ। আই বেগ ইউ রুশি, ডোন্ট লিভ মি। আমি তোমাকে ছাড়া মরে যাবো, সত্যি বলছি। ডোন্ট লিভ মি প্লিজ। সায়ানের কান্না জড়িত কণ্ঠ শুনে রুশি নিজেকে ধরে রাখতে পারছে না। সায়ানের ওর কাছে যেন নিজের জীবন ভিক্ষা চাইছে। এত ভালোবাসে কেন ওকে? ও যে কঠোর হতে পারছে না, ও নিজেও যেতে চায় না, কিন্তু এটাই ওর নিয়তি। ও সায়ান হয়তো একসাথে বাঁচার ভাগ্য নিয়ে আসেনি, ও বাঁচতে চায়, খুব করেই বাঁচতে চায়, সায়ানের জন্য হলেও। কিন্তু ওর হাতে সময় নেই। ও কঠোর গলায় বলল, আপনাকে আমার কসম শায়ন, আমার বেবিকে বাঁচিয়ে দিন প্লিজ। সায়ান কিছু বলতে পারছে না, সকল শব্দ গলায় দলা পাকিয়ে যাচ্ছে। ও বুঝতে পারছে না কি বলবে। রুশির হাত শক্ত করে চেপে ধরে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। বিড়বিড় করে বলতে লাগলো, আমি পারবো না, কিছুতেই পারবো না। আমার শেষ ইচ্ছে শায়ন, রাখবেন না? রুশির মুখে তুমি শুনে সায়ান ওর দিকে তাকালো। রুশি মলিন হেসে বলতো, তোমাকে একটা কথা বলার ছিল শায়ন। তোমার ছোট্ট পরীর খোঁজ পেয়েছি, কিন্তু আফসোস তার হাতে বেশি সময় নেই, তাই তোমাকে বলার সুযোগ পাচ্ছে না। সে খুব করে চেয়েছিল তোমাকে বলতে, কিন্তু বলতে পারিনি। জানতে ইচ্ছে করছে না সে কে? না করছে না, আমার কোনো কিছুর দরকার নেই, শুধু তোমাকে চাই। তুমি অনেক বদলে গেছো মিস্টার খান। পরীকে এত সহজে ভুলে গেলে? সে তোমার জীবন বাঁচিয়েছে, তার মানে তোমার জীবনটা তোমার নয় বরং তার। বলেই রুশি নিজের গলার ভেতরে চেইন সহ লকেটটা বের করে দেখালো। এটা হসপিটাল থেকে বেরিয়েই পরে নিয়েছিল। সায়ান এটা থেকে চমকে গেল। ও জানে না কিভাবে কি হয়েছে, শুধু রুশির কথা শুনে এইটুকু বুঝতে পারছে ও ছোট্ট পরে আর কেউ না, বরং রুশি নিজেই। ওর মাথায় যেন সব হিসাব মিলাতে শুরু করলো। রুশি অনাথ আর মাধবপুরে ছিল। ওকে 6 বছর থাকতে সেখান থেকে অ্যাডপ্ট করা হয়। আর সবচেয়ে বড় কথা হলো, ওর তারাদের সাথে কথা বলা মানে ইনডিরেক্টলি ওর সাথে কথা বলা। ওর আগুনে ভয় পাওয়া যার সবচেয়ে বেশি পসিবিলিটিস, সেই মেয়ে যে ওর প্রাণ বাঁচিয়েছিল। এত ক্লু সামনে থাকা সত্ত্বেও ও বুঝতে পারেনি যে রুশি ওর ছোট্ট পরি। ও এতটা কেয়ারলেস কি করেছিল। ও বলতে শুরু করলো, রুশি আমি সত্যি সরি, আমি তোমাকে খুঁজে পাইনি, সব আমার জন্য হয়েছে। আজ আমি কোম্পানিতে না গেলে আমার হতো না। আমি অনেক বাজে একজন স্বামী। আপনার জন্য কিছু হয়নি, বরং আমার বোকামির জন্য হয়েছে। আমার আপনাকে জানিয়ে বডিগার্ড সহ যাওয়া উচিত ছিল, বা আপনার সাথে। না আমি বাইরে যেতাম, আর না এমনটা হতো আমার সাথে। তোমার কোনো দোষ নেই, আমার এই দোষ, আমি আগে তোমায় খুঁজে পাইনি। আমার বাবুটার খেয়াল রাখবেন আর বিয়ে করবেন না। আমি আমার স্থান কাউকে দিতে পারবো না। শায়ন জামিল খানের ওয়াইফ একমাত্র আমিই থাকবো, আর কেউ না। রুশি তার জিনিসে কাউকে ভাগ দেয় না। বেঁচে থাকলে আবার দেখা হবে মিস্টার খান। এরপর রুশির ইশরায় ডক্টর সাহেবকে বের করে দিল। আর ওটির রুমের দরজা বন্ধ করার আগে বলতো, চিন্তা করবেন না, দোয়া করেন, আমি আমার সর্বচেষ্টা করব দুজনকে বাঁচানোর। আমার মনে হয় আপনার স্ত্রী বেঁচে থাকবে, সিচুয়েশন অত ক্রিটিক্যাল না। এই কথাটি সায়নকে আশ্বাস দিল কিছুটা। রুশি মরবে না, ও বেঁচে থাকবে। ও দেয়ালে ঘুষি মারা শুরু করলো। হাত ফেটে রক্ত বেরোচ্ছে, কিন্তু সেদিকে খেয়াল নেই। ও বিড়বিড় করে বলতে থাকে, তোমাকে ফিরতে হবে রুশি, ফিরতে হবে তোমাকে। সায়ন স্তব্ধ হয়ে বসেছিল। ওই মুহূর্তে ওর পরিবারের সবাই আসে, সাথে ওর খালা খালুও, এমনকি রুশির বাবাও ছিল সাথে। আর ওকে প্রশ্ন করা শুরু করে, কিন্তু ও ঠায় বসে থাকে। কারো কথা ওর কানে যাচ্ছে না, শুধু ওটির দরজার দিকে চেয়ে আছে সে। এমন সময় সায়নের ফোন বেজে ওঠে। সায়ন পিক না করাতে সাহিল তুলে আর কিছুক্ষণ পর বলে ওঠে, স্যার আপনাকে চাই স্যার। বলো, আমি এখন কথা বলতে পারবো না। স্যার ম্যাডামের ব্যাপারে কিছু বলবো বলছে। সায়ন দ্রুত ফোন তুলে আবার বলে ওঠে, কি তুমি রুশির ব্যাপারে কি বলতে চাও? সায়ান আমার কাছে বেশি সময় নেই। রুশির অ্যান্টিডোর আমার কাছে। বহু কষ্টে নিয়েছি। তুমি তাড়াতাড়ি হসপিটাল থেকে 2 কিলোমিটার দূরে কাউকে পাঠাও। আমি লুকিয়ে আছি কোনো মতো। আর মনে রেখো, এসব কিছুর পেছনে সামাদ খান দায়ী। তুমি সাবধানে থেকো আর রুশিকে সাবধানে রাখো। সামাদ খান কে সে? এটা শুনেই সবার মুখে যেন আতঙ্ক দেখা দিল, বিশেষত রুশির বাবার চেহারায়। সবকিছু জানার পর সবাই যেন স্তব্ধ হয়ে আছে। কতগুলো সত্যের সম্মুখীন হতে হয়েছে তাদের। সবাই নিস্তব্ধ হয়ে বসে আছে। সায়ান মাথা নিচু করে বসে আছে। ঠিক এমন সময় কেউ একজন দৌড়ে সেখানে আসলো আর চন্দ্রিকাকে জড়িয়ে ধরলো। এই অবস্থা কেন তোমাদের? এত আহত কি করে হলে তুমি?
শাহেদ ওই অ্যান্টিডোরের কথা প্রথম শুনে, তারপর আমাকে বলে এই ব্যাপারে। আমি বুঝতে পারি যেহেতু এই এক্সপেরিমেন্ট ড্রাগ আর অ্যান্টিডোর শাহেদ খানের কাছে, এর মানে সে তোমাদের কোনো ক্ষতি করবে। আমার দ্বারা তোমাদের অনেক ক্ষতি হয়েছে, তাই আর ক্ষতি করতে চাই না, আর না অন্য কাউকে করুক। তাই ওকে বলি অ্যান্টিডোর কোনোভাবেই নিয়ে আসতে, আর ও তাই করে, কিন্তু শেষ মুহূর্তে ধরা পড়ে যায়। আমি তখন সেই বাড়ির সামনেই ছিলাম, তাই দুজনে মিলে পালিয়ে আসি। তারপর আমরা লুকিয়ে পড়ি। যেখানে লুকিয়েছিলাম তা মেইন রোড থেকে অনেক দূরে ছিল, তাই তাদের ডিস্ট্রাক্ট করার জন্য তাদের সামনে যায়, আর আমি অ্যান্টিডোর নিয়ে চলে আসি। সেখানেই ও এভাবে ইনজুরি হয়। সায়ান ওদের দিকে তাকিয়ে বুঝলো ওরা মিথ্যা বলছে না। সত্যি বলতে সায়ান এই মুহূর্তে ওদের প্রতি কৃতজ্ঞ, কিন্তু সামাদ খানের সাথে শাহেদের সম্পর্ক বুঝতে পারছে না। ও বলেই ফেললো, সামাদ খান কি হয় তোমার? তুমি তার বাড়িতে ছিলে কেন? আমার বাবা হয়, তাই ছেলে হিসেবে তার বাড়িতে থাকা অস্বাভাবিক নয়। তারপর চন্দ্রিকার দিকে তাকিয়ে বলল, আর ইউ ওকে? কোথাও লাগেনি তো? চন্দ্রিকা মাথা নাড়িয়ে না বলল। ও শাহেদকে নিয়ে হাঁটা ধরলে সায়ান পেছন থেকে বলল, সামাদ খান তো চন্দ্রিকার বাবা, তাহলে তোমার বাবা কি করে? চন্দ্রীর বায়োলজিক্যাল ফাদার আর আমার নাম মাত্র। তার তখনই আমার কথা মনে পড়ে যখন দরকার হয়। বলতে পারো আমি তার পোষা কুত্তা। ছোট থেকে পেলে বড় করেছে বলে বহুদিন তার খারাপ কাজে জড়িত ছিলাম, কিন্তু আপাতত নেই। সে হয়তো জানেই না আমি বেঁচে আছি তা। এনিওয়ে, সে তোমাকে মারার জন্য উঠে পড়ে লেগে আছে। সে নিজের স্ত্রী মানে চন্দ্রী সৎমাকে মেরেই ফেলেছিল প্রায় একদিন। অল্পের জন্য বেঁচে গেছেন তিনি। সাবধানে থেকো তার থেকে। তুমি তার মানে বায়োলজিক্যাল সন্তান নাও। ওয়েট, তোমার নাম শাহেদ? তুমি? সায়ান দ্রুত এগিয়ে গিয়ে শাহেদের কলা চেপে ধরলো আর সেটা সরিয়ে দেখতে লাগলো। হ্যাঁ, একটা চেন আছে, কিন্তু রূপোর। ও সেটা টেনে বের করে আনলো আর প্লাটিনামের লকেট দেখতে পেল, যাতে লেখা শাহেদ জামান। সায়ান 2 কদম পিছিয়ে গেল আর কাপা স্বরে বলল, তুমি শাহেদ জামান, শাহিন আঙ্কেলের ছেলে, আমার খালাতো ভাই। হোয়াট ননসেন্স! তোমার আমার মাঝে একটাই সম্পর্ক ছিল, তা হলো শত্রুতার। যদিও এখন তোমাকে আমি আর শত্রু ভাবি না। সেদিন রুশির সাথে ইচ্ছে করেই অমনটা করেছি, যাতে তুমি বুঝতে পারো নিজের ভালোবাসাকে অন্যের কাছে দেখলে কেমন লাগে। আর আমি শাহেদ জামান নই, শাহেদ নওয়াজ। এটা জাস্ট আমার সাথে ছোটবেলা থেকে ছিল, তাই খুলিনি। আই এম নট লাইং। তুমি আমার খালাতো ভাই সম্পর্কে। আর রুশির ভাই, তোমার বয়স 30 বছর, তাই না? তুমি কি করে জানলে? কারণ রুশির বয়সও 30 বছর, অ্যান্ড ইউ গাইজ আর টুইন। ওদের দেখতে পাচ্ছ? তারা তোমার বাবা মার সাথে, রুশিরও। তোমাদের জন্মের পর সামাদ খান তোমাদের নিয়ে যায়, তোমাকে স্বার্থের জন্য রেখে দেয়, কিন্তু রুশিকে মেরে ফেলতে বলে। তো ভাগ্যক্রমে বেঁচে গেছে। তোমাদের বাবা মা অনেক খুঁজেছে দুজনকে, এই জন্যই তুমি আর রুশি অনেকটা একই রকম দেখতে। আমি সেদিন এটা বুঝতে পারলেও চোখের ভুল ভেবে উড়িয়ে দিয়েছিলাম। সায়ান শাহেদকে একে একে সব বলল। শাহেদ এই সবকিছু বিশ্বাস করতে পারছে না, কিন্তু সায়ানের এভাবে বানিয়ে বলারও কোনো কারণ নেই। এর মানে সামনের এই দুজন ওর বাবা মা আর ওই রুশি নামক মেয়েটি ওর আপন বোন। শাহেদের ভাবনার মাঝে কেউ একজন ওর গালে হাত দিল। অশ্রুসিক্ত নয়নে প্রিয়ানা তাকিয়ে আছে তার ছেলের দিকে। দুটো ছেলে মেয়েকে 20 বছর পর খুঁজে পেয়েছে, কিন্তু কিভাবে? একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আরেকজন আহত। উনি কান্নাজড়িত কণ্ঠে বলল, তুই আসলেই আমার ছেলে, আমার শাহেদ। সায়ান মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে বলল। শাহেদও তাই করলো। এই নারী ওর মা, আর উনি ওর বাবা। ওরও বাবা মা আছে, সত্যিকারের বাবা মা। হুট করে জড়িয়ে ধরলো তাকে। ও কোনো অনাথ নয়, আর না কারো দয়া বেঁচে থাকবে। আর ওর বাবা মা আছে এখনো, ওর নিজের বাবা মা। প্রিয়ানা পরম যত্নে শাহেদের ব্যান্ডেজ করতে লাগলো, আর শাহেদ চুপচাপ বসে রইল। সবাই যেন অনেকগুলো সত্য গ্রহণ করার চেষ্টায় মশগুল। প্রায় 3 ঘন্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুলল। এতক্ষণ রুশির চিৎকার আর কান্না সায়ান নিতে পারছিল না। মা হওয়া বড্ড কষ্টের, তেমন প্রাপ্তিরও। রুশি হয়তো সব ভুলে যাবে একসময়, যখন নিজের বাচ্চাকে প্রথম কোলে নিবে। সায়ান দরজার দিকে এগিয়ে যেতেই নার্স একটা বাচ্চাকে নিয়ে বের হলো আর মুচকি হেসে বলল, কংগ্রাচুলেশন মিস্টার খান, আপনার ঘরে জান্নাত এসেছে। আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। সায়ান স্থির দৃষ্টিতে তাকালো সন্তানের দিকে। ও বাবা হয়ে গেছে। আজ থেকে কেউ আধো আধো শব্দকে বাবাই বলবে। ওর হাত ধরে হাঁটবে, ওর সাথে খেলবে। নার্সের কোলে বাচ্চা দিতে গেলে ও নিতে যেও নিল না। ওর ভয় করছে, এত ছোট্ট আর নরম শরীর। সায়ান না নেওয়াতে সামু জলদি করে নিয়ে নিল। অদ্ভুতভাবে বাচ্চাটি শান্তভাবে চেয়ে আছে সায়ানের দিকে। কি মায়া এই মুখখানিতে। রুশি হয়তো ঠিক সিদ্ধান্তই নিয়েছে, না এই ছোট্ট প্রাণ পৃথিবীর মুখ দেখতো না। সায়ান নিজের সুখের কথা ভেবে নিজের সন্তানকেই হয়তো হারাতো। ও বাচ্চাটির কপালে চুমু খেয়ে বলল, আই এম সরি, তোমার বাবা এটা বড্ড পচা মা।
তারপর ডক্টর বেরোতেই সায়ান তার কাছে ছুটে গেল। ওর বুক কাঁপছে। কি বলবে ডাক্তার? ও কাঁপা গলায় বলে উঠল, মিস্টার খান, আপনার ওয়াইফের অবস্থা ভালো না। আমরা যতটা না ভেবেছি, সিচুয়েশন তার থেকেও ক্রিটিক্যাল। এই যে ইন্ডোডোজ এনেছে, তাতে আমরা ব্লিডিং বন্ধ করতে পেরেছি, কিন্তু তাতে কিছু সাইড ইফেক্টস ছিল। আমরা 72 ঘন্টার আগে কিছু বলতে পারছি না। আপাতত উনি ঠিক আছেন, কিন্তু কতক্ষণ ঠিক থাকবেন তার নিশ্চয়তা আমি দিতে পারবো না। অনেকগুলো সম্ভাবনা হতে পারে। এন্ডিডুর স্পেশালি ব্রেন্ডে ইফেক্ট করেছে, তাই সে কোমায় চলে যেতে পারে, বা তার সকল স্মৃতি মুছে যেতে পারে, কিংবা আংশিক। আর যদি ব্রেনে চাপ সহ্য করতে না পারে তবে। সায়ান রেগে ডাক্তারের কলার চেপে ধরল। কি বলতে চাইছেন আপনি? আমার রুশির কিছু হলে এই হসপিটালের সবকিছু জ্বালিয়ে দিব আমি। আই ওয়ান্ট হার সেফ অ্যাট এনি কস্ট। যা দরকার তাই জাস্ট কিওর হার প্লিজ। কিছু কিছু জিনিস ডাক্তারদের হাতে থাকে না। আগেই বলেছি, ড্রাগটা অ্যানিমিয়াল ড্রাগ ছিল, তাই তার সন্তানকে বাঁচাতে আমরা অ্যানিমিয়াল এন্টিডুর ইউজ করেছি, এবং পরে আপনাদের আনা এন্টিডুর যার সাইড ইফেক্ট রয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর হাতে। সায়ান দৌড়ে ঢুকে গেল কেবিনে, আর রুশির দিকে তাকিয়ে দেখলো অজ্ঞান অবস্থায় আছে। ও সেখানে গিয়ে নিচে বসে রুশির হাত চেপে ধরে বলল, প্লিজ কাম ব্যাক। আমি না শ্বাস নিতে পারছি না তোমাকে ছাড়া। প্লিজ এভাবে মেরো না আমায়। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। সায়ান রুশির হাত ধরে বিড়বিড় করতে লাগলো, বারবার রুশিকে ওকে ছেড়ে না যাওয়ার অনুরোধ করতে লাগলো। হঠাৎ করে সায়ান নিজের হাতে শক্ত কিছু অনুভব করলো। ওর হাতের বন্ধনই শক্ত হয়ে উঠছে। ও দ্রুত অশ্রুসিক্ত চোখে সেদিকে তাকালো। রুশির হাত ওর হাতকে খুব শক্ত করে ধরে আছে। ও রুশির মুখের দিকে তাকাতেই দেখলো রুশি ওর দিকে তাকিয়ে আছে। ও উঠে দ্রুত রুশিকে আলতো করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমি তোমার জন্য ওয়েট করছি মিসেস খান। আর কত চুপ করে থাকবে? এবার তো উঠো। আমি পুরো দুনিয়ার কাছে শক্তিশালী হলেও আমি ভেতরে ভেতরে কত দুর্বল হয়ে পড়ছি তা শুধু আমি জানি। আমাকে সামলানোর জন্য তুমি নামক নারীর বড্ড প্রয়োজন। প্লিজ তাড়াতাড়ি উঠো। আমি আর আমাদের মেয়ে তোমার কণ্ঠ শোনার জন্য অধীর আগ্রহে আছি। আমাদের বেবির জন্য হলেও প্লিজ উঠো। কাম ব্যাক প্লিজ। সায়ানের কথা রুশির কানে গিয়েছে কিনা সায়ান বুঝতে পারল না। রুশি ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে, হাতের বন্ধন ধীরে ধীরে শক্ত করছে। এর মানে রুশি কিছুতে ভয় পাচ্ছে। সায়ান রুশির মাথায় হাত রেখে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। রুশি দুর্বল কণ্ঠে বলল, ডক্টরের কথা আমি শুনেছি সায়ন। আমি যদি কোমায় না যাই তবে সবচেয়ে বেশি চান্স আমি তোমাকে ভুলে যাব। আমি তোমাকে ভুলতে চাই না। আমাদের কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে স্পেশাল। আমি সেই মুহূর্তগুলো ভুলতে চাই না। আমি তোমাকে ভুলে গিয়ে কি করে থাকবো? আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? তুমি কিছু করো না সায়ন, কিছু একটা করো। তুমি তো সব ঠিক করে দাও, এটাও ঠিক করে দাও না প্লিজ। আমি তোমাকে ভুলতে চাই না। এর চেয়ে তো আমার মরে যাওয়াটাই ভালো ছিল। সব ঠিক হয়ে যাবে রুশি, প্লিজ রিল্যাক্স। তুমি শান্ত হও, আমি ডাক্তার ডাকছি, সব ঠিক হয়ে যাবে। সায়ানের কথায় রুশি হাতের বন্ধন আরো শক্ত করে ফেললো, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। সায়ানও জড়িয়ে ধরে কাঁদছে, দুজনেই কাঁদছে। রুশি সায়ানকে ভুলে যাবে এটা সায়ান নিজেও মানতে পারবে না। অনেক কষ্ট রুশিকে নিজের করে পেয়েছে। ওর সাথে সময় কাটানোর পূর্বেই ওদের সকল স্মৃতিগুলো রুশি ভুলে যাবে। এটা মানবে কি করেও? রুশি ভুলে যাবে ওকে, রুশির কাছেও একদম অপরিচিত হয়ে যাবে। সায়ান আরো শক্ত করে জড়িয়ে ধরলো রুশিকে, কিন্তু রুশির বন্ধন ধীরে ধীরে আলগা হয়ে গেল। সায়ান বুঝতে পেরে আলতো করে ডাকলো, রুশি, রুশি প্লিজ কথা বলো আমার সাথে, আমার খুব ভয় করছে প্লিজ। কিন্তু রুশির পক্ষ থেকে কোনো সাড়া শব্দ এলো না। সায়ান রুশিকে ছেড়ে দিয়ে ওর দিকে তাকালো। রুশি চোখ বন্ধ করে আছে। সায়ান কয়েকবার ডেকেও যখন কোনো সাড়া পেল না, তখন ডাক্তার ডাকতে শুরু করলো। মুহূর্তেই কেবিনের সবাই এলো, সাথে ডাক্তারও। ইনান সায়ানকে কোনো মতে সরালো সেখান থেকে, কিন্তু সামলাতে পারছে না ওকে। সায়ান পাগলামো শুরু করে দিয়েছে, বিড়বিড় করে বলছে, কথা বলছে না, ওকে উঠতে বলো না প্লিজ। আমার খুব খুব কষ্ট হচ্ছে ওকে ছাড়া, কিছু তো করো না প্লিজ। ইনান বলার ভাষা খুঁজে পাচ্ছে না। কিভাবে সান্ত্বনা দেবে তার ভাষা নেই। মনের কোথাও একটা এখনো আছে রুশি, তাই ওর হৃদয়ও পুড়ছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। কি অধিকারে রুশির জন্য কিছু বলবে? সায়ানের মতো হয়তো না, তবে খারাপ তো ওরও লাগছে। চিৎকার করে বলতে ইচ্ছা করছে, রুশি প্লিজ উঠো, তুমি এভাবে ছেড়ে যেও না। অন্তত তোমায় ছাড়া আমাদের এই পাগলটা বাঁচবে না। কিন্তু ওই যে অধিকার, সেটাই তো নেই। বলবে কি করে? সায়ানকে শক্ত করে ধরে বাইরে নিয়ে এসেছে ইনান। ওকে সামলানো কঠিন হয়ে পড়েছে।
সায়ান ছুটে গিয়ে ওটির দরজায় লাথি মারা শুরু করলো আর চিল্লাতে থাকলো। একসময় ক্লান্ত হয়ে বসে পড়লো। সবাই স্তব্ধ হয়ে বসে আছে। প্রিয়ানা মাঝে মাঝে কেঁদে উঠছে। শাহেদ মাথা নিচু করে বসে আছে। শ্যামু ছোট বাচ্চাটিকে নিয়ে বাইরে আছে। হসপিটালের পরিবেশ পুরো থমথমে। প্রায় আধা ঘন্টা পর ডাক্তার বের হয়ে এলো। শায়ান দুর্বল শরীরে উঠে দাঁড়ালো আর ডাক্তারের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জারেস। তার ফিজিক্যাল কোনো ইনজুরি নেই আর মৃত্যুর ঝুঁকিও নেই। ডাক্তারের কথা শায়ানের যেন প্রাণ ফিরে পেল। সবাই প্রাণ ফিরে পেল। যাক, রুশির আর কোনো ঝুঁকি নেই। শি ইজ ফাইন। কিন্তু বলে না, খুব তাড়াতাড়ি খুশি হয়ে গেলে খুশিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ডাক্তারের পরের কথায় শায়ান স্তব্ধ হয়ে গেল। কিন্তু ওনার মাথায় খুব বেশি চাপ পড়েছে। আমি এটারই ভয় পাচ্ছিলাম আর তাই হলো। পেশেন্টকে এই সময় স্ট্রেস ফ্রি রাখতে হয়, কিন্তু উনি প্রচণ্ড স্ট্রেসে ছিল, তাই সেটা ইফেক্ট মাথায় পড়েছে। আমি আপাতত কিছু বলতে পারছি না, তবে উনি কিছুদিন ভেজিটেবল অবস্থায় থাকবেন। তবে যখন নিজের হুঁশে ফিরে আসবেন তখন সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে অ্যামনেজিয়া ইফেক্ট হওয়ার। হয়তো উনি ওনার স্মৃতি কিছু অংশ হারিয়ে ফেলবেন কিংবা পুরোটা। মনে রাখবেন, তাকে কিছুতেই স্ট্রেস দেওয়া যাবে না কিংবা আগের কিছু মনে করানোর ট্রাই করানো যাবে না। এতে পেশেন্টের অনেক ক্ষতি হতে পারে, এমনকি মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। মানে তাকে বাঁচানোর সম্ভব হবে না। শায়ান নিচে বসে পড়ল। ওর সাথে কেন এমন হয়? এই পৃথিবীতে এত মানুষ থাকতে কেন ওর আর রুশির সাথে এমন হতে হবে? কেন ওরা এত চেষ্টা করেও সুখে থাকতে পারলো না? ওয়াই? শায়ানের পাশে এসে শামু দাঁড়ালো। তারপর ওকে বলল, ভাই, তুই এভাবে ভেঙে পড়লে কি করে চলবে? তুই এখন একানোস, তোর একটা মেয়ে আছে। তুই এমন হলে ওকে কে সামলাবে? আর রুশি একদম ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। তোর বাচ্চাকে একটু কোলে নে, ও কাঁদছে ভাই। শায়ান বাচ্চার কান্নার শব্দে উঠে দাঁড়ায় আর আলতো করে ওকে কোলে নেয়। তারপর কান্না থামানোর জন্য হাঁটতে থাকে। এটা ওটা বলতে শুরু করে কান্না থামানোর জন্য। আর বাচ্চাটি খুব দ্রুত থেমেও যায়। সবাই অবাক হয়ে শায়ানকে দেখছে। এত তাড়াতাড়ি পরিবর্তন! শায়ান সবার দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? বাবা হিসেবে আমার মেয়েকে তো আমাকে সামলাতে হবে, তাই না? আমার রুশি বেঁচে আছে, এটাই যথেষ্ট আমার জন্য। তাই সবাই এভাবে মুখ ফুলিয়ে থাকবে না বলে দিলাম। হ্যাঁ, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। শায়ান নিজে থেকে বুঝে গেছে, মানে ভালো হয়েছে। যাই হোক না কেন, শায়ানের স্বাভাবিক থাকা জরুরি। তাহলে রুশিও হয়তো একদিন ঠিক হয়ে যাবে। আশা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। আশায় আশায় আজীবন কাটানো যায়, কিন্তু আশা ছাড়া বাঁচা যায় না। শায়ানের জন্য হয়তো এটাই যথেষ্ট যে রুশি নিঃশ্বাস নিচ্ছে, বেঁচে আছে। আর শায়ান এই আশায় বেঁচে আছে, রুশি একদিন উঠবে, কথা বলবে, হাসবে, আর সবকিছু আগের মতন হয়ে যাবে। হসপিটালের ছোট্ট কেবিনে ছোট্ট একটা পরিবারের বসবাস। বাবা, মা আর সাথে থাকে ছোট্ট রাজকন্যা। হসপিটালের কেবিনে প্রয়োজনীয় সকল কিছু রয়েছে। মোট কথা একটা পরিবার থাকতে যা যা প্রয়োজন। ছোট্ট মেয়েটি বর্তমানে কান্না করছে আর তার বাবা কিছুতেই তাকে চুপ করাতে পারছেন না। অন্যদিকে কান্না না থাকলে মায়ের কাছে নিলেই থেমে যায়, কিন্তু আজ কিছুতেই যেন কিছু হচ্ছে না। অনেক চেষ্টার পর বাবাটি বুঝতে পারলো বাচ্চার ডায়াপার চেঞ্জ করতে হবে, আর এই জন্য বাচ্চাটি কান্না করছে। বাবা অসহায় চোখে বাচ্চার দিকে তাকালো। এই ডায়াপার চেঞ্জ করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। ডায়াপার যদি ও খুলেও ফেলা যায়, তবে নতুন করে পড়াতে কি মেয়ের সাথে এক দফা যুদ্ধ হয়ে যায় বাবার। আজও তার ব্যতিক্রম কিছু নয়। বাবা এই পরিস্থিতিতে পড়লেই তার স্ত্রীর দিকে তাকায় আর ভাবে নিশ্চয়ই সে তাকে এই অবস্থায় দেখে বেশ মজা পাচ্ছে। তাই তো আজ 2.5 মাস ধরে এই কাহিনী দেখেও তার দয়া হচ্ছে না আর উঠছেও না সে। শায়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের মেয়েকে শান্ত করতে লাগলো। মেয়েটির নাম এখনো ঠিক করা হয়নি, কিন্তু শায়ান আদর করে পাখি বলে ডাকে। ওর পরীর পাখি। শায়ান উপর দিয়ে বেশ শক্ত নিজের মেয়েকে একাই বড় করছে। কোম্পানিও সামলাচ্ছে। যদিও সাহিলের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। সাহিলের মতো বিশ্বস্ত লোক এই যুগে পাওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা, নিজেকে সামলাচ্ছেও। নিজের সাথে প্রতিনিয়ত কিভাবে লড়ছে তা নিজেই জানে। প্রতি মুহূর্তে মনে করে নিজেকে এটা মনে করিয়ে দেয় যে, শায়ান, ইউ আর অল রাইট। কিন্তু আসলে কেউ ঠিক আছে? প্রতিনিয়ত হৃদয় যে রক্তক্ষরণ হচ্ছে তা কি করে দেখাবে সবাইকে? পাখি ঘুমিয়ে যাওয়ার পর ওকে আলতো করে দোলনায় শুইয়ে দিল। তারপর রুশির সামনে এসে বসলো। আজ প্রায় 2.5 মাস ধরে রুশি এভাবে শুয়ে আছে। কোনো সারা শব্দ নেই। চেহারা ফ্যাকাশে হয়ে থাকার পরও শায়ানের ওকে ভালো লাগছে। ডাক্তার বলেছে যদিও রুশির ভেজিটেবল অবস্থায় আছে, কিন্তু সবকিছু শুনতে পায়, কারণ ওর বাচ্চার তীব্র ইচ্ছা আছে। আর রুশি খুব দ্রুত রিকভার করছে। তার মানে রুশির জ্ঞান খুব দ্রুতই ফিরে আসার সম্ভাবনা আছে। আর রুশির মৃত্যুর কোনো আশঙ্কা নেই। তবে স্মৃতি ফিরবে কিনা তার কোনো গ্যারান্টি দিতে পারছে না। না ফেরার সম্ভাবনাটাই বেশি। শায়ানের কাছে রুশির শ্বাস চলছে এতটুকু খবরই অনেক।
রুশি যদি ওকে ভুলে যায় তবে ও খুব কষ্ট পাবে, ঠিক আছে, কিন্তু ও রুশিকে আবার ভালোবাসতে বাধ্য করবে। এই দুনিয়ায় রুশিই শুধুমাত্র তার, সেটা রুশি চাইলেও না চাইলেও। সায়ান রুশির হাতের পিঠে আলতো করে চুমু খেলো, তারপর বলল, আমি তোমার জন্য ওয়েট করছি মিসেস খান। আর কত চুপ করে থাকবে? এবার তো উঠো। আমি পুরো দুনিয়ার কাছে শক্তিশালী হলেও আমি ভেতরে ভেতরে কত দুর্বল হয়ে পড়ছি তা শুধু আমি জানি। আমাকে সামলানোর জন্য তুমি নামক নারীর বড্ড প্রয়োজন। প্লিজ তাড়াতাড়ি উঠো। আমি আর আমাদের মেয়ে তোমার কণ্ঠ শোনার জন্য অধীর আগ্রহে আছি। আমাদের বেবির জন্য হলেও প্লিজ উঠো, কাম ব্যাক প্লিজ। সায়ান ওই অবস্থায় হাত রেখে ঘুমিয়ে পড়ল। প্রতিদিন এভাবেই ঘুমিয়ে পড়েও, আর সকালে ঘাড়ের ব্যথায় কাবু হয়ে যায়, কিন্তু তবুও পরম এক শান্তি পায়। রুশি আজ 2.5 মাস ধরে হাসপাতালে আছে বলে এই স্থানই এখন ওর বাড়ি হয়ে গেছে। রুশির কাছে অন্যরা এসে থাকতে চাইলেও সায়ান সম্পূর্ণ না করে দিয়েছে। কড়া কণ্ঠে বলেছে ওর বউয়ের জন্য একাই যথেষ্ট। মাঝে মাঝে পাখির স্বাস্থ্যের জন্য বাইরের পার্কে থেকে ঘুরে আসে। প্রতি উইকেন্ডে সায়ানের পরিবার ওদের সাথে এসে দেখা করে যায়, তারপর চলে যায়। মেয়েকে খুব সুন্দর করে ড্রেস পরিয়ে খাইয়ে বের পড়ল সায়ান। মেয়েটি বড্ড শান্তশিষ্ট, ওর প্রয়োজন ছাড়া কান্না করে না, আবার রাতও জাগে না। হয়তো বুঝে বাবার কষ্ট, তাই তাকে জ্বালাতন করে না। পার্কে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর যখন ফিরছিল তখন ওর ফোনে ফোন আসে। তুলে দেখে সামু কল করেছে। ও তুলে বলল, কিরে সামু, কি অবস্থা? সামু ওর কথা শুনেছে কিনা তা বুঝলো না, কিন্তু সে তাড়াহুড়ো করলে বলল, ভাই তুই কই? দ্রুত কেবিনে আয়, ভাবির জ্ঞান ফিরেছে। সায়ান হুট করে বসে পড়লো মেয়েকে নিয়ে। আজ 2.5 মাস পর রুশির জ্ঞান ফিরেছে। খুশিতে চোখের পানি গড়িয়ে পড়লো। ও দ্রুত দৌড়ে আসতে চাইলেও মেয়ের কারণে সাবধানে পা ফেলে আসলো। কেবিনের সামনে আসতেই সবার হতাশ চাহনি দেখতে পেল। ও জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।